আপনি আপনার ওল্ড ঢাকা জেল প্রজেক্টের জন্য হোলসিম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড উইন করেছেন, যেটা এশিয়া রিজিয়নে 4 জন উইনার থাকে, বাট ইউ আর দ্য গ্র্যান্ড উইনার। এই এত বড় একটা যে অ্যাচিভমেন্ট, অ্যান্ড ইউ ওয়েন্ট টু ভেনিস অ্যান্ড ইউর হোল টিম, তো ওই গল্পটা কীরকম ছিল? এটা তো অবশ্যই ভালো একটা অনুভূতি আমাদের জন্য। আমরা প্রায় 2017 থেকে এই প্রজেক্টের সাথে জড়িত এবং Okay. আপনি জানেন যে এই প্রজেক্টটা কিন্তু আমাদের একটা ন্যাশনাল কম্পিটিশনের মাধ্যমে জি আপনারা উইন করেছিলেন। তো টিমের সাথে ওই সময়েও যারা খুব ক্লোজলি সম্পৃক্ত ছিল তাদেরকেও আমরা ট্রাই করেছি যে আমাদের এই ভালো লাগার মুহূর্তে তাদেরকেও পাশে পেতে। তো সেজন্যই টিমটা আমাদের হয়তো অন্যদের চাইতে একটু বড় মনে হয়েছিল এবং আমরা আসলে জানতাম না যে আমরা গ্র্যান্ড উইনার হতে যাচ্ছি। তো ভিতরে একটা কনফিডেন্স ছিল কিছুটা যে আমরা উইন করতে পারি, কারণ মনে হয়েছে যে আমাদের টিম যতটা না বড়, তার চাইতে আসলে প্রজেক্টের যে মেরিট বা প্রজেক্টের যে চ্যালেঞ্জেস ছিল সেগুলোকে আমরা অনেস্টলি এনকাউন্টার করার চেষ্টা করেছি এবং হয়তো সেটার কারণেই আপনি তো যখন বুয়েটে থাকাকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন আর্কএসে। হ্যাঁ, তো আর্ক স্যার প্রেসিডেন্ট থাকার সময় আপনি কিছু ওইখানের ফানিয়েস্ট মোমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করবেন? হ্যাঁ, ছিলাম একটা সময়। এটা বেসিক্যালি আমি তো বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম আর কি, একাডেমিতে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতাম প্রচুর, আর ইভেন্ট এবং অন্যান্য কিছু অর্গানাইজ করার সাথে ছিলাম। তো একসময় আমরা যখন ফাইনাল ইয়ারের দিকে যাই তখন এই আর্ক স্যারটা ফর্ম করেন, নিজামুদ্দিন স্যার আমাদের, ওনার পৃষ্ঠপোষকতায় শুরু হয় সেটা। তো তখন এই ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে আমি এটাতে ইনভলভ হই। ওয়েলকাম টু দ্য আর্কিটক, প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স। আরকে সিরামিক্স ইজ দ্য ওয়ার্ল্ড লিডিং সিরামিক লাইফস্টাইল ব্র্যান্ড। আজকে আমি স্থপতি জান্নাত জুই আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি দিদারুল ইসলাম দীপু। হি ইজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অ্যান্ড পার্টনার অফ Form 3 Architects. His expertise is on historical conservation and urban sustainable design. দীপু ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ অনেক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার শুরুতে শৈশবের গল্পগুলো শুনতে চাইবো, কিভাবে আপনি আর্কিটেকচারে এসে থামলেন? আমার হোমটাউন ময়মনসিংহ। আমার জন্ম আমার নানা বাড়িতে, এটা ময়মনসিংহের একটা থানা হালুয়াঘাট, ওখানে। তারপর পড়াশোনা ময়মনসিংহে, ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র। তো তারপর ময়মনসিংহের পর আমরা কলেজও আমার ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ। তো এখান থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যে পড়াশোনা, এবং এরপর তো ফয়েজুল্লাহ, ওনার সাথে আমি কাজ করি কিছুদিন ভলিউম 0 লিমিটেডে, এবং পরবর্তীতে আমাদের 2009-এর একদম শেষ দিকে আমরা আমাদের নিজের প্রতিষ্ঠান ফর্ম 3 আর্কিটেক্টস, ওটা দিয়ে শুরু করি যাত্রাটা। তো আমরা 3 জন বন্ধু মিলে আসলে আমাদের প্রতিষ্ঠানটা শুরু করি। আমি, আমার সাথে স্থপতি দিলরুবা ফেরদৌস শুভ্রা, উনি ছিলেন, আর মোয়াজ্জম হোসেন রাসেল, আমরা একসাথে এখনও চালিয়ে যাচ্ছি কাজ, এবং তার সাথে আমাদের অ্যাসোসিয়েট পার্টনারও অনেকজন এখন যুক্ত হয়েছেন আমাদের টিমে। এবং এটা আমাদের ফার্মের একটা সিস্টেম যে আমরা ফাউন্ডার যারা আছি তার পরবর্তীতেও আমরা আসলে যারা অনেক বছর ধরে আমাদের সাথে কাজ করছে তাদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রা চালিয়ে যাচ্ছি। আপনি আপনার ওল্ড ঢাকা জেল প্রজেক্টের জন্য হোলসিম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড উইন করেছেন, যেটা এশিয়া রিজিয়নে 4 জন উইনার থাকে, বাট ইউ আর দ্য গ্র্যান্ড উইনার। সো এই এত বড় একটা যে অ্যাচিভমেন্ট, অ্যান্ড ইউ ওয়েন্ট টু ভেনিস অ্যান্ড ইউর হোল টিম, তো ওই গল্পটা কীরকম ছিল? এটা তো অবশ্যই ভালো একটা অনুভূতি আমাদের জন্য। আমরা প্রায় 2017 থেকে এই প্রজেক্টের সাথে জড়িত এবং আপনি জানেন যে এই প্রজেক্টটা কিন্তু আমাদের একটা ন্যাশনাল কম্পিটিশনের মাধ্যমে জি আপনারা উইন করেছিলেন। তো টিমের সাথে ওই সময়েও যারা খুব ক্লোজলি সম্পৃক্ত ছিল তাদেরকেও আমরা ট্রাই করেছি যে আমাদের এই ভালো লাগার মুহূর্তে তাদেরকেও পাশে পেতে। তো সেজন্যই টিমটা আমাদের হয়তো অন্যদের চাইতে একটু বড় মনে হয়েছিল এবং আমরা আসলে জানতাম না যে আমরা গ্র্যান্ড উইনার হতে যাচ্ছি। তো ভিতরে একটা কনফিডেন্স ছিল কিছুটা যে আমরা উইন করতে পারি, কারণ মনে হয়েছে যে অন্য যে প্রজেক্টগুলো ছিল 4টা উইনারের মধ্যে তো খুব ক্লোজেস্ট আমাদের যারা ছিল বিআর কিঞ্জেলস গ্রুপ, বিগ, they are one of the biggest in that. Right, of course. So they are the closest one. My God, আমাদের সাথে that's a super big achievement. আমার মনে হচ্ছে যে আমাদের টিম যতটা না বড়, তার চাইতে আসলে প্রজেক্টের যে মেরিট বা প্রজেক্টের যে চ্যালেঞ্জেস ছিল সেগুলোকে আমরা অনেস্টলি এনকাউন্টার করার চেষ্টা করেছি, এবং হয়তো সেটার কারণে এই রিকগনিশনটা।
অবশ্যই। তো আপনারা যখন প্রজেক্টটা করেন, প্রজেক্টটা শুরুর পরে তো ডিজাইন করলেন, কিন্তু আগে কি এমন কিছু ছিল ডিজাইনে বা আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করেছেন যেটা আপনার ভালো লেগেছে এবং মনে হয়েছে যে ওটা থেকে যেতে পারে? এইটার গল্প আসলে শুরু করা যায় আমার একাডেমিক লাইফ থেকে। আমি যখন বুয়েটে পড়াশোনা করি তখন থেকেই আসলে এই ওল্ড ঢাকার সাথে পরিচয় এবং ভালো লাগার শুরু আর কি। আমার কাছে তো মনে হয় আমি এটা সব জায়গায় প্রায় বলি, ইভেন হোলসিমেও কিছু ইন্টারভিউ সেশন ছিল, ওখানেও বলেছি যে আসলে আমাদের পুরাতন ঢাকা কিন্তু আমাদের মানে ঢাকার সবচেয়ে চার্মিং এরিয়া। একদমই বলি যে আসলে মানে যে মানে কালচারালি, হিস্টোরিক্যালি সবকিছুর দিক থেকে এখনো আমি মনে করি এটা মোস্ট চার্মিং। তো আমরা হয়তো এটাকে প্রায় মানে এখানে অ্যাক্সেসিবিলিটি এইসব ইস্যুজ এখন তৈরি হচ্ছে নানান কারণে, কিন্তু আমরা ওই চ্যালেঞ্জেসগুলোকে আমরা আসলে এমব্রেস করেছি। এবং আমার এই ভালো লাগার শুরুটা বলছিলাম যে আমার মানে আমার ক্যাম্পাস লাইফ থেকে, এবং পরবর্তী যখন এটা কম্পিটিশনে আসে এই প্রজেক্টটা, তখন আমার মনে হয়েছে যে আসলে আমার এই ভালো লাগার যে জায়গাটা, পুরান ঢাকার প্রতি যে ভালো লাগা, ভালোবাসার, তো সেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। এবং আমি ভিজিট করার পর আমি অসংখ্যবার ভিজিট করেছি, আমার টিম মেম্বারও আমার উপর অলমোস্ট বিরক্ত হওয়ার মতো অবস্থা যে হঠাৎ করে রাতের বেলা চলে যাচ্ছি নিয়ে, যখন ভিতরে ঢোকা যাচ্ছে না তখন বাইরে দেখছি, সারাউন্ডিংসটা দেখার চেষ্টা করছি। এই সারাউন্ডিংস কিছুটা পরিচিত, কিন্তু যখন আসলে এই একটা এরকম অ্যাসাইনমেন্ট আকারে আসে তখন কিন্তু এটাকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার, বোঝার একটা ব্যাপার চলে আসে। তো আমাদের জন্য ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট ছিল যে আমি দেখলাম যে আসলে এটা নেইবারহুডের সাথে যে ফেসিলিটিসগুলো আসা দরকার, এখানে পুরো নেইবারহুডে তো আসলে তেমন আরবান ফেসিলিটিস বলতে কিছুই নেই। তো ওখানে এই ওদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো প্রোগ্রামে অনেকটা ইনকর্পোরেটেড ছিল, কিন্তু এগুলোকে কীভাবে ভারসাম্যপূর্ণভাবে আনা যায়, নতুন পুরাতন একটা গাঁথুনি থাকবে, এটাই আমাদের এখানে সমস্যা হয়। আমরা যখন নতুন কিছু করতে চাই পুরাতনটাকে একদম স্ম্যাশড করে দিয়ে সেটা করা শুরু করি। তো এখানের গল্পটা এরকম যে আসলে আমরা দেখলাম যে আসলে এটা হারমোনিয়াসলিও হতে পারে আর কি এটা। এবং আমরা মূল যে জেলের মানে প্রাচীর দিয়ে ঘেরা অংশটা, ওইটার ভিতরেও আমি অসংখ্যবার গিয়েছি। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যেটা আমার মনে হয়েছে, যেটা হচ্ছে যে আমার আসলে ওইটার প্রতি একটা অদ্ভুত মায়া বা ভালো লাগা কাজ করেছে। তো ওইটাকে আমি যতদূর সম্ভব আর কি, ওইটার যে ক্যারেক্টার, ওইটার যে কানেক্টিভিটি এক্সিস্টিং, তো ওই ক্যারেক্টারটাকে অনেকটা রেখেই আমাদের মাস্টার প্ল্যানটা আমরা সাজিয়েছিলাম। এবং নতুন ডেভেলপমেন্টগুলো ওইটার সাথে, এটা হয়তো এখানে ভিজুয়ালস আমি দেখাতে পারছি না, কিন্তু যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন। এবং হোলসিম ফাউন্ডেশনেও একটা বড় ক্রিটিক এটা ছিল যে আসলে আমরা ভেরি হারমোনিয়াসলি আমরা ডেভেলপমেন্টটা করেছি, বা মানে আগেরটার সাথে খুবই রিদমটা ফল করে নাই আর কি। তো এটা আমাদের একটা ছিল, এবং আমি মনে করি এটা আসলে আমাদের এই নেইবারহুডটার প্রতি যে ভালো লাগা, ওইটা একটা বড় কারণ হয়তো, যে এটা আমরা আসলে মানে কখনোই আমি এটা মিস করতে চাইনি, মিস হয়নি এই প্রজেক্ট। তো আপনি সবসময় বলেন যে ওপেন স্পেস আর দ্য লাইফ লাইন অফ দ্য সিটি। তো আমাদের ঢাকা শহরের মধ্যে যদি আপনাকে বলা হয় যে কোন রোডটা আপনি চেঞ্জ করতে চান, হুইচ স্ট্রিট, আপনি কোনটাকে বলবেন? তো অনেকগুলোই বলা যায়, তার মধ্যে যেমন মানিক মে এভিনিউতে রিসেন্টলি যদি আমরা দেখি যে এখানে আসলে একটা সময় আগে ফাঁকাই থাকতো, ওইটার যে আরবান স্ট্রিটটা, রিসেন্ট টাইমে আমরা দেখি যে এখানে একদম প্রচুর পরিমাণে ফুড কিওস্ক এবং মানুষের একটা গ্যাদারিংস হচ্ছে। তো এটা শুধুমাত্র যে মানে ফুডের কারণে মানুষ যাচ্ছে এরকম না, মানুষ আসলে এই জায়গাটা যাইতে পছন্দই করে। তো এটার সাথে সাপোর্ট ফেসিলিটিস হিসাবে এগুলো অ্যাড হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে এটাও পরিকল্পিতভাবে করার সুযোগ আছে, কারণ আমাদের আসলে সিটিতে এই যে স্ট্রিটগুলোকে নিয়ে আমি মনে করি যে আসলে আমরা চিন্তাভাবনা অনেক কম করি, এবং ওয়াকেবিলিটির জায়গাটা আমাদের এখানে সবচেয়ে বেশি ইগনোর্ড। কিন্তু ঢাকায় তো আসলে আমরা ডেনসিটি ওয়াইজ যদি বলি, ঢাকা এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডেনসিটি এই ঢাকায়, বাংলাদেশে প্রথমত। আর যদি সিটি ওয়াইজ বলি দেন হয়তো সেটা ঢাকা। তো ওই যে সিটিতে মানুষের এত পদচারণা এবং মানুষের মানে, তো ওই জায়গায় তো আসলে আমার ফুটপাথ সবচেয়ে চওড়া হওয়ার কথা, প্রচুর রোডই হওয়ার কথা, যেটা আসলে শুধু পেডেস্ট্রিয়ান রোড হয়ে যাবে, এটা উইকেন্ড মার্কেটের মতো হয়ে যাবে, এরকম জায়গা থাকার কথা। তো ওই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সিটিতে অনেক ইগনোরডই হয়েছে আসলে এটা অনেকদিন, এবং এখনও আমি মনে করি করার সুযোগ আছে, এবং প্রচুর এক্সাম্পলসও আছে পুরো ওয়ার্ল্ডে মানে এই ধরনের কাজ হচ্ছে। তো আমি যদি চেঞ্জ করতে চাই, আমার কাছে মনে হয় আমি মানে 300 ফিট ধরে টান দিব আগে। ঠিক আছে, এটা এক্সপ্রেস ওয়ে আছে, কিন্তু এটার সাথে মানুষ তো আমি দেখি যে এনে থামতে চায়, দাঁড়াতে চায়, অ্যাক্টিভিটি করতে চায়। তো ওইটা ইন্টিগ্রেটেড কীভাবে হতে পারে, ওই এক্সপ্রেস ওয়েকে হ্যাম্পার না করেও নিশ্চয়ই করা যাবে। আমি এটা জাস্ট এখন মনে হয় যে এটা একটা বড় স্পাইন, যেখানে আসলে অনেক মানুষকে হয়তো অ্যাকোমোডেট করা যাবে। তো আপনার আমরা জানি যে রাইটার্সদের মাঝে মাঝে রাইটার্স ব্লক হয়, আপনার কি কখনো এরকম আর্কিটেক্টস ব্লক বা ডিজাইনার্স ব্লক হয়?
হলে আপনি কি করেন? আমার এটা আসলে মানে আমার অ্যান্সার দেওয়া হচ্ছে আমার টিমের কেউ দিলে মজা হতো আর কি। মনে ওকে হচ্ছে ওকে, আচ্ছা আপনার কারণ- টিমের পক্ষ থেকে কারণ আপনি- মানে তাদের কাছে মনে হয় এটা হয় না, মানে আচ্ছা তারা ফিল করে যে ওকে, এই প্রবলেম এনে একটা কিছু আমার কাছে নিয়ে we আসি have the solution. দ্য সলিউশন, মানে আসলে এরকম কিছু না। Okay. আমাকে অসম্ভব স্ট্রাগল করতে হয় আর কি। আমি আচ্ছা। অলওয়েজ এটার মধ্যেই থাকার ট্রাই করি। হুম, তো দ্যাটস ওয়াই হয়তো সলিউশনটা একটু কুইকার পাওয়া যায়, হুম, হুম, কিন্তু এরকম না যে আসলে ব্লকেজ থাকেই। হুম, আর আমরা তো আসলে আমাদের নিজেকে অতিক্রম বা করতে চাই। যখন আমরা নতুন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে বসি, যে আমি প্রচুর কম্পিটিটিভ প্রজেক্টে কাজ করি, ওইটার একটা কারণ ছিল যে কারণ হচ্ছে যে আসলে আমরা যখন প্রফেশনালি বা কমার্শিয়ালি যেসব প্রজেক্ট আমরা করছি সেগুলোতে আমাদের আইডিয়া এবং এর এক্সপ্রেশন ডেফিনেটলি আছে, কিন্তু আমি মনে করি ওইটাতে তাও একটা সার্টেন লিমিটেশনস কিন্তু আমরা মনে করি যে আসলে আছে। কারণ এখানে বাজারও একটা ইস্যু, কমার্স একটা ইস্যু। তো কমার্স যেখানে থাকবে সেখানে আর্ট সার্টেন লেভেলে কম্প্রোমাইজড হবে, এটা অস্বাভাবিক না। কিন্তু যখন আমরা এরকম কম্পিটিটিভ প্রজেক্টগুলাই দেখি তখন কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমার আইডিয়ার একদম হাইয়েস্টটা দেওয়ার সুযোগ থাকে এখানে, এবং মানে ওইটা এই কারণেই আমার কাছে মনে হয় রিলিভেরও জায়গা, যে আমি আসলে যে কাজ করছি প্রতিনিয়ত, তো তার বাইরে গিয়ে আসলে আবার নতুন করে চিন্তা করা যায়, একটু নতুনভাবে নিজেকে ওই লিমিটটাকে হয়তো আর একটু বেশি পুশ করার সুযোগ থাকে আর কি এখানে। তো সেইভাবেই আমরা কাজ করছি, এবং আমার এটা আসলে স্টুডেন্ট লাইফের অভ্যাস। আমরা যেমন আমাদের যে বুয়েটে পড়াশোনা, তো ওইখানে একটা মানে ভালো বা বদ অভ্যাস দুটাই বলা যায় যে আমরা প্রচুর রাতে কাজ করার একটা অভ্যাস ওখানে হয়েছে, এবং দেখা যায় দিনে দেখতেছি করতেছি হয়তো ইনপুটগুলো নিচ্ছি, কিন্তু আসলে আমি যখন আসলেই কোনো একটা সলিউশনে পৌঁছাতে যাচ্ছি যেটা আসলেই মানে ক্রিয়েটিভ লিপ দরকার যে জায়গাটা, ওইখানে আমরা দেখতে যে রাতটাকে বেশি বেছে নিতাম আর কি। তো আমার এটা চেঞ্জ হয় নাই বলা যায়। আমি স্টুডেন্ট লাইফের পরে আমি কন্টিনিউয়াসলি ওই অভ্যাস আমার রয়ে গেছে এখনো। আসলে রাতে কাজ করা না, এটা হচ্ছে আইসোলেশন জন্য বলতেছি আসলে, কারণ ডে আওয়ার এত পরিমাণ ইস্যুস থাকে। যেমন আমাদের টিমটাও ধীরে ধীরে এখন এই তো 2009 আমরা শুরু করি, 10 ফর্মালি আমাদের রেজিস্টার্ড অফিসটা হয়। তো সেখান থেকে শুরু করে আজকে আমাদের প্রায় টেকনিক্যাল মেম্বারই 65+, মানে আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার মিলিয়ে। তো এবং মানে ওইটার যে প্রেশার, ওইটাকে ম্যানেজ করা, মেনটেন করা, ওইটার মানে একটা সার্টেন, আমি খুব ওইটাতে অনেক মানে কি বলবো কম ফোকাস করি ওইটাতে, মানে আসলে কনসিয়াসলি অ্যাকচুয়ালি আসলে ব্যাক অফ দ্য মাইন্ড থাকে, কিন্তু কারণ আমি কনসিয়াসলি ওইটাতে কম ফোকাস দিতে চাই। আমার ফোকাসটা পুরোটাই আমি ক্রিয়েটিভ সাইডে করতে চাই আর কি। যেমন আমাদের অ্যাকাউন্টস, অ্যাডমিন, এই জাতীয় বিষয়গুলো দেখা গেলো যে আমি মানে কম্পারেটিভলি উদাসীন বলবো না, আমি ইন্টেনশনালি এইগুলো অ্যাভয়েড করেন থাকি। আমাদের যারা পরের লেয়ারে ডিজিএম এবং অন্যান্যরা আছে তাদের আসলে একটা স্ট্রেস কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে নিতে হয়। ওকে, আপনি তো যখন বুয়েটে থাকাকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন আর্কএসে। হ্যাঁ, তো আর্ক স্যার প্রেসিডেন্ট থাকার সময় আপনি কিছু ওইখানের ফানিয়েস্ট মোমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করবেন? আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি জানি না এটা এই তথ্য কোথায় বলছেন। তো হ্যাঁ, ছিলাম একটা সময়। এটা বেসিক্যালি আমি তো বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম আর কি একাডেমিতে, মানে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতাম প্রচুর, আর ইভেন্ট এবং অন্যান্য কিছু অর্গানাইজ করার সাথে ছিলাম। তো একসময় আমরা যখন ফাইনাল ইয়ারের দিকে যাই তখন এই আর্ক স্যারটা ফর্ম করেন নিজামুদ্দিন স্যার, আমাদের ওনার পৃষ্ঠপোষকতায় শুরু হয় সেটা। তো তখন এই ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে আমি এটাতে ইনভলভ হই। তো এখানে একটা জিনিস আমার মানে ফানিয়েস্ট না, আমি বলবো একটা সিরিয়াস ইস্যুই বলি, সেটা ছিল যে আমি আসলে সবসময় বলতাম যে আমি প্রফেশন এবং এটার মধ্যে মানে চেঞ্জ করবো, আমূল চেঞ্জ না, মানে আসলে আমি এটা চেঞ্জ দেখতে চাই, যেটা আসলে আমাদের এখানে প্র্যাকটিসগুলো যথেষ্ট বড় হইতো, এই একটা ইস্যু। আবার যাদেরকে আমরা চিনতাম ভালো কাজ করে, একটা সময় মাছুর ইসলাম স্যার তো আমাদের কাজ দেখার, মানে কাজের প্র্যাকটিসের সময়টা দেখার সুযোগ হয় না, ওনাদের কাজ আমরা দেখছি, ইন্সপায়ার্ড হচ্ছি। তারপরে বশিরুল হক স্যার ছিলেন, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক অনেক, মানে ব্যক্তিগত সম্পর্ক কম ছিল, কিন্তু আমরা ওনার কাজ চিনি, কাজ দিয়ে ইন্সপায়ার হয়েছে। এরপরের জেনারেশনে যদি দেখি যে আমরা উত্তম স্যার, রফিক আজম স্যার, তারপর পলাশ স্যার, ফয়েজ স্যার, ওনাদের কাজও কিন্তু আসলে আমাদের জেনারেশনকে অনেক ইন্সপায়ার করেছে। এবং শুধু এটা জেনারেশন কাজের কারণে বলবো না, আমি অ্যাজ এ প্রফেশনাল আর্কিটেকচারে যদি বেস লাইনের যদি বলি, ঠিক আছে, এটা আসলে মানে আমি বলবো যে এটা মাঝার স্যারদের সময় হয়নি, আমি বলবো যে এটা এই লাইনটা কিন্তু পরে হয়েছে, রফিক আজম স্যার, পলাশ স্যার বা ইফাজ স্যার বা সমকালীন আরো কয়েকজন বলা যায়, এসএন ভাইরাও বলা যায়। তো ওনাদেরকে, তো ওনারা কিন্তু একটা প্রফেশনকে একটা স্ট্রং বেস মনে হয় দিতে পেরেছে। তো আমরা মনে হয় আর একটু মানে
মানে সাহসী হওয়ার সুযোগ বা এটা হুম। নিয়েছি আর কি। হুম। একটা বেজ কিন্তু আমাদের করে দিয়েছে। এরপরে আসলে এটা ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং অন্যান্য যে ইস্যুসগুলো বলি আমরা আর্কিটেক্টদের যেসব রাইটসের কথা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হয় আর্কিটেক্টদের, ক্রিয়েটিভ প্রফেশনালরা সব জায়গায় প্রায় একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যায়। তো আমি ভাবতাম যে আমি নিজে যে স্ট্রাগলটা মানে আমার ভিতরে আছে, তো ওটা যাতে আমি আসলে চাই যে পরের জেনারেশনে আসলে ওইটার থেকে মানে তাদেরকে ইয়ে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায় কিনা আর কি। ঠিক আছে, তো আমাদের অফিস ওইরকমই একটা অফিস, মানে কাজের চাপ হয়তো আছে, কিন্তু বসের যে প্রেশার যেগুলো বলি আমরা আর কি, সেগুলো নেই। ঠিক আছে, সেগুলো ডেফিনেটলি নাই। হুম। আমাকে কেউ সিগনিফিকেন্টলি ভয় পায় না, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তো ওই জন্য এবং ওইটা আপনি কনসিয়াসলি ক্রিয়েট করেছেন। কনসিয়াসলি আমি চাইলেও পারবে না, মানে এটা কারণ হচ্ছে আমি চাইলেও এটা ভাঙতে পারবো না, কারণ হচ্ছে দে নো অ্যাবাউট মি, যে আমি আসলে এই কাউকে এখন সিরিয়াস বকা দিল একটু পরে আমার এটা মাথায় নাই, আমি আচ্ছা, আবার আচ্ছা। কাজে এনগেজ হচ্ছে আবার, মানে সেও বুঝে যে এটা আসলে ওকে। এভাবেই চলছে, পার্সোনাল না সেটা। একেবারেই না। জি। তো আমরা আসলে কাজটা উঠানোর ট্রাই করি। আমি আসলে মানে অফিসের বস তো একেবারেই না, হুম। মানে একটা টিম লিডারের মতো। হুম। এটা আমার মধ্যে একটু কিছুটা আগে থেকেই ছিল, এই আচ্ছা। অফিস দেওয়ার আগে থেকে ওকে। একটা খুব কুইক মেরে ওকে নিয়ে একটা কিছু করে ফেলা। আচ্ছা, আচ্ছা। তো মানে খেলার মাঠ থেকে শুরু করে রাইট। সব জায়গায় আপনার অফিসে কি এআই এর ব্যবহার হয়? এর ব্যবহার হচ্ছে, ওটা আমাকে অবাকও করেছে, কারণ হচ্ছে আমরা এরকম মানে এটা ফার্স্ট এনকাউন্টার করি আমি প্রায় 2 বছর আগে হুম। পিআইসিসির একটা কম্পিটিশন হয়, পূর্বাচল কম্পিটিশন সেন্টার। তো ওইটাতে আমি একটা এক্সপেরিমেন্ট করি, অফিসে সবাইকে বলি যে তোমরা সবাই একটা করে ডিজাইন করবা, এরকম প্রতিবারই তো আমাকে করতে বলো, আমাকে দিয়ে করায় নাও, তো এবার তো তোমরা সবাই একটা করে পড়ো, দেখি যে কি সিচুয়েশন হয়। তো তখন দেখলাম যে অনেকে স্কেচ করতেছে। আমরা সন্ধ্যার পরে যখন একজনের পরে একজনের প্রেজেন্টেশন দেখছি, অনেকে দেখলাম 3D রেন্ডার নিয়ে আসলো। তো আমি তো অবাক যে আসলে এটা কিভাবে, কারণ আমি তো দেখলাম যে সে মানে একেবারে স্কেচি ফরম্যাটে আছে Right. দুপুরের দিকে। হুম। তো তখন ও বললো যে এটা এআই দিয়ে দেওয়া যাচ্ছে, স্কেচ থেকেও Exactly. একদম মানে Right. নাইট ভিউ সহ হুম, মানে হুম। চলে আসছে, রাইট, এবং সেটিংস, বাংলাদেশ সেটিংস বলে বাংলাদেশ সেটিং, এগুলো চলে আসছে। তো আমি মানে আমরা তো এটা আসলে খুবই ভীষণ এর ব্যাপার, কারণ আমরা আসলে অনেক ট্রান্সফরমেশন দেখছি। আমি যখন বুয়েটে ঢুকি বা একটা পড়াশোনা শুরু করি, তখন মাত্র এটা কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছে হাতে, এবং আমরা 3rd ইয়ারে উঠে প্রথম কম্পিউটারে কোনো একটা সাবমিশন দিই। ওকে। তো আমরা আসলে আগের হাতে আঁকাটাও হাতেরই ছিল। দেখলাম, হ্যাঁ। তারপরে কম্পিউটারে দেখলাম, এবং মানে আপনার সবগুলো জেনারেশনই পেয়েছেন। এবং কম্পিউটারেরও ফার্স্ট জেনারেশন বলা যায়। তখন হ্যাঁ। সফটওয়্যারগুলা যে স্কিলে বা যে মানে যে পরিমাণ র্যাপিড ছিল, এখন কিন্তু দেখা যায় যে অনেক ফাস্ট এবং অনেক বেটার এক্স্যাক্টলি। করা যাচ্ছে, এবং এআই কিন্তু ওইটাকে সাপোর্ট দিচ্ছে, যে এটাকে আমরা প্রায়ই দেখতাম যে ভিজুয়ালাইজেশনগুলো আমাদের মনে হয়তো এলিয়েন। হুম। আমাদের যদি এখন গুলশানের একটা সেটিংস একটা রেন্ডার দিতে হয়, জাস্ট এটা স্ক্রিপ্ট করলেই কিন্তু চলে আসে। চলে আসছে, রাইট। ঠিক আছে। এটা তো হ্যাঁ, কিছু সুবিধা হচ্ছে ডেফিনেটলি। অসুবিধা কিছু আছে বলে মনে করেন? অসুবিধা আছে যে না, অসুবিধা তো আসলে এটার ওভার ইউজটা আর কি। রাইট। এবং আমার মনে হয় যে মানে তখন মানে বেশি ইউজ করতে থাকলে থাকে না যে আমি যেটা আসলে একটু এক্সপ্লোর করে বের করতে চাই, সেটা যখন সেটা আসছে। এখান থেকে হয়তো অনেক সময় আরো আগে থেমে যেতে পারি, হুম। ওই একটা থেকে যায় আর কি। রাইট। আমার ক্ষেত্রে কতটুকু জানি না, কিন্তু অনেকের হুম, ক্ষেত্রে এটা হতে হুম, পারে। হুম। আমার মনে হয়। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনাকে যদি একটা ড্রিম সিটি ডিজাইন করতে বলতো, তখন আপনি সেটার মধ্যে কি এসেনশিয়াল একটা পার্ট যেটা আপনি যোগ করতে চাইতেন? আমার তো অনেকগুলো সিটি আমি দেখেছি আর কি ওয়ার্ল্ডে। ওইটার মধ্যে ড্রিম সিটি, এক একটা সিটি এক একটা Character, ক্যারেক্টার, হ্যাঁ। ডিফারেন্ট ক্যারেক্টার নিয়েও একটা মজার জিনিস হতে পারে, রাইট। ঠিক আছে। কিন্তু আমি যদি যেমন ঢাকাকে যদি আমার ড্রিম সিটি বানাইতে যাই, হুম হুম। দেন আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা এখানে এটার যে আগের ওয়াটার মাসগুলা, মানে পানি রাইট। আর ল্যান্ড, হুম হুম। ঢাকা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আগে দেখুন না মাদার টেক, ইউ টেক বলে যে টেকগুলো হচ্ছে উঁচু জায়গা। Right. আমি আগেও মানে বিভিন্ন জায়গায় বলছি, কারণ হুম। আমার কাছে মনে হয়েছে যে ঢাকার এই ক্যারেক্টারটা আন্ডারস্ট্যান্ড করা খুব জরুরি। হুম। এবং এই যে আমরা যে গুলশানে এই ল্যান্ডে আছি, এটা কিন্তু মাটি লাল, হুম। এটা যে বেসমেন্ট হয়েছে, আমি তো বেসমেন্টে বসে আছি, রাইট। যে বেসমেন্টটা কিন্তু এখন টকটকে লাল মাটি, হুম। মানে অদ্ভুত লাল। এবং এটা হচ্ছে আগে মানে হচ্ছে এটা ল্যান্ডটা পুরোনো ল্যান্ড। হুম। আবার এটা পাশেই দেখবেন যে লেক বা অনেক বসুন্ধরা পর্যন্ত যেতে থাকি, দেখবেন যেগুলো ওয়াটার এরিয়া ছিল। রাইট। তো আমার কাছে মনে হয় ঢাকার ওয়াটার এরিয়াটা যদি রিভাইভ করা যাইতো হুম। আর তার ল্যান্ডটা ডিফাইন করা যেত, অটোমেটিক ঢাকা সুন্দর একটা জায়গা। এবং ঢাকার যত জায়গায় বর্ণনা আছে, আমার যেহেতু ঢাকার রিলেটেড প্রচুর বই আমার Right. তাদের সূত্রে কালেক্ট করতে হয়েছে এবং পড়তে হুম। হয়েছে, সব জায়গায় কিন্তু দেখবেন ঢাকা হচ্ছে জল জঙ্গল, হুম। এই দুইটা নিয়ে লেখা। ব্রিটিশ অফিসাররা এখানে যখন কাজ করতে আসতো, তারা মানে ভয়ই পাইতো এটা রীতিমতো, যেমন চকবাজার এরিয়া বা মানে ক্যান্টনমেন্ট এরিয়া ছিল তখন ওইটা। তো ওই জোনে থাকা,
পানির একটা এরিয়া, কারণ তারা আসলে এটার সাথে পরিচিত না রাইট এই এর সাথে। এবং আমি মনে করি এটাই ঢাকার যে প্রাচীর ভেনিস বলা হতো, যে কারণ হুম, ক্যানাল হুম। ছিল, কানেকশন ছিল। তো ওইটাকে ওয়াই নট, এটা রিভাইভ করলেই ঢাকা একটা ড্রিম সিটি হয়ে যেত। ঠিক আছে, এই বালি দিয়ে ভরাট করা সিটি, রাইট এই একদম ঘিঞ্জি যে শহর আমরা তৈরি করছি, এটা না করেও আমি মনে করি সুন্দরভাবে ঢাকা একটা ড্রিম সিটি হতো। আমার মাথায় ফ্লোরেন্সের কথা ঘুরতেছে। ফ্লোরেন্স কিন্তু মানে তার কিন্তু এরকম ওয়াটার এরিয়া বা নাই, কিন্তু এটা মেডিয়েভাল সিটি, বাট তার অসম্ভব চার্মিং ডেভেলপমেন্টের বা ক্যারেক্টারগুলো তারা এখনো ধরে রেখেছে পুরনো। আমাদের ঢাকার যে পুরনো সিটি যে কথা বলছিলাম একটু আগেও, আমার জেলের সূত্রেই জানা, আমার এই প্রজেক্টের সূত্রে, আমাদের জেলের যে প্রজেক্টটা এটা একটা মানে মানে পিন্ডাকার শেপ একটা বা ডিম্বাকার শেপের একটা জায়গা। এটা চতুর্দিকে কিন্তু অসংখ্য মানে অসংখ্য না বললেও আমরা বলবো যে অনেকগুলো মানে পুরনো স্থাপনা এখনো টিকে আছে। ঠিক আছে, এই যে বেগম বাজার মস, এটাকে বাগানবাড়ি মস বলা হয়, প্রত্যেকটা মোগল পিরিয়ডে। ঠিক আছে, এবং জেলের ভিতরেও তো আমরা এক্সকাভেশনে আমরা জানি যে আফগান ফোর্ট এবং তারও আগের সেটেলমেন্টের পাওয়া গেছে। তো আমার কাছে মনে হয় যে এই সিটির এই চার্মিং পার্টগুলোকে কিছুটা ইনকর্পোরেট করে ঢাকায় আমরা যদি ওয়াটার ইকোলজিটাকে যদি আসলে রিভাইভ করা যেত, ঢাকা একটা ওয়ান্ডারফুল সিটি হতো আর কি। ওকে, আপনি তো আসলে আপনার স্পেশালাইজেশন কিন্তু আছে আমাদের, আমরা জানি আরবান সাস্টেনেবল ডিজাইন নিয়ে। তো এই সাস্টেনেবিলিটির আসলে আমার স্পেশালাইজেশন যদি নাও বলি, আসলে আমার এই রিলেটেড কাজ করতে ভালো লাগে, ওকে কাজের সুযোগও হয়। হ্যাঁ, তো সেখানে আপনি দেশীয় পণ্য ব্যবহার করার বেলায় আপনি কতটা প্রায়োরিটাইজ করেন, অথবা আমরা যদি স্পেসিফিক্যালি বলি, আপনি কি কখনো আরএকে সিরামিক্সের কোনো প্রোডাক্ট ইউজ করেছেন নাকি আপনার কোনো প্রজেক্টে? অসংখ্য প্রজেক্টে এবং আমি তো বাইরের প্রোডাক্ট তো আসলে ইউজ করতে আমাদের হচ্ছেই কারণে আমরা ইভেন যে প্রোডাক্টগুলোর কথা বললাম, আমাদের লোকাল সিরামিক মার্কেটেরও একটা বড় আমদানি নির্ভরই কিন্তু জায়গায়। কিন্তু তারপরেও আমি বলবো যে এটা আসলে লোকাল মার্কেটটাকে ডেভেলপ করতে হবে, এবং অনেকগুলো ব্র্যান্ড কিন্তু আমার মনে হয় দাঁড়াচ্ছে। আরেকে তো বেশ আগে থেকে শুরু করেছে, এবং তার পরবর্তীতেও আরো কিছু ব্র্যান্ডস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে আসতেছে। এবং আমি চাই যে লোকাল ব্র্যান্ডগুলো এখানে ডমিনেট করুক মানে মার্কেটে, এবং আমি চাই যে এটা গুলশানের প্রজেক্টেও, বাইধারার প্রজেক্টেও আমরা যদি বলি যে একদম হাই এন্ড প্রজেক্ট যেগুলো, সেগুলোতে যখন আমরা এটা ইউজ করতে পারবো, রিকমেন্ড করতে পারবো, দেন আসলে আমি মনে করবো যে আসলে টার্গেট অ্যাচিভড আর কি। এবং এই স্ট্যান্ডার্ড যদি আমরা আসলে অ্যাচিভ করতে পারি, তখন তো এটা আসলে গ্লোবালিও একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে যেতে পারে। শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের বাইরেও হয়তো এক্সপোর্ট করতে পারবেন আর কি। রাইট। এখন আমাদের যারা নিউ জেনারেশন, যারা এখন স্টুডেন্ট হিসেবে আর্কিটেকচার আছে এবং যারা মাত্র পাশ করলো, ওদের জার্নি শুরু করলো, ওদের বেলায় আপনার একটা অ্যাডভাইস কি হবে? এটা আমি মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয় যে কে দেখি যে আসলে একটা বা দুইটা ভালো প্রজেক্ট করে মানে ফেললেই মনে হয় শেষ হয়ে গেল জার্নিটা, এরকম একটা ব্যাপার আছে। কনসিস্টেন্সি থাকে না, ঠিক আছে, মানে কনসিস্টেন্টলি যে ফাইট দিয়ে যেতে হবে সেটা থাকে না আর কি। আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা ভালো প্রজেক্ট করলাম, একটু এই ম্যাগাজিনে আসলো, এই জায়গায় মানে বিভিন্ন ইন্টারভিউ হইলো, তখন আসলে এক ধরনের আমার মানে ডিস্ট্রাকশন হয়। আমি আসলে এগুলো থেকে অসম্ভব দূরে থাকারই চেষ্টা করছি অনেক বছর ধরেই, এখনো করি, তো যদিও এখন কথা বলছি। তো আমার কাছে মনে হয় ইয়াংদের জন্য এটা জরুরি যে আসলে মানে আর্লি সাকসেসটা অনেক সময় আর কি একটা নেগেটিভ হিসেবে চলে আসতে পারে। তো এটা যাতে না পড়ে, ওই ফাঁদে পা না দেয় আর কি, কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। আমার কাছে মনে হয় এটাই। এবং আমাদের প্রায় 45 হয়ে যাচ্ছে, তো এখানে এসেও কিন্তু আমরা যে কন্টিনিউয়াসলি আমার মানে আমি এর জন্যই বলছি যে আমার নিজেকে করার জন্য না, আমরা আসলে আমি থাকতে চাই ভিতরে অন্তত, মানে আমার যে একাডেমিক লাইফে যেরকম আগ্রহ নিয়ে একটা নতুন ডিজাইন শুরু করতাম বা যে প্যাশন নিয়ে আর কি ওটা ক্যারি করার কথা চিন্তা করছি, সেটা আমি এখনো ধরে রাখতে চাই একইভাবে আর কি। ঠিক আছে, মানে আমার মানে থাকে না যে কোনো একটা অ্যাকুলেটস এসে এটা আমাকে আর পজ করে দিবে, বা কোনো একটা থাকে না মানে যে সাকসেসের আমরা যেসব প্যারামিটার্স আমরা ধরি আর কি, সেগুলো যখন কয়েকটা চলে আসে তখন কিন্তু মনে হয় যে বোধহয় কি মানে ওই ফাইটটা আর কেউ দিবে কিনা। আর আমি মনে করি যে আর্কিটেক্টের আসলে গোল তো এটাই না, আসলে পুরো লাইফ দিয়ে একটা ফিলোসফি এবং একটা কিছুর পিছনে ছোটে সেটাকে এস্টাবলিশ করার ট্রাই করে। সো তার আসলে থামার কিছু নাই, তার জার্নি অনেক লম্বা, এটা একটা 100 মিটার স্প্রিন্ট না আর কি, লং ম্যারাথন। আই এগ্রি। তো আমাদের এখানে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, যেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 3 সেকেন্ড চিন্তা করার সময় পাবেন। এখন যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশে আর্কিটেকচার সোল কোনটা, রেড ব্রিক অর এক্সপোজ কনক্রিট? আমার তো ব্রিকই ভালো লাগে, সেটা রেড বা গ্রে এটাই হোক, ইন্সপিরেশন এবং
এলিমেন্টস আর কি। ওকে, ইন্সপিরেশন Contrast. কোন জায়গাকে বলবেন, ওল্ড টাউন অর গুলশান? ওল্ড টাউন ডেফিনেটলি, ওল্ড টাউনের আমাদের যে পজিটিভ জায়গাগুলো ছিল সেগুলো আমাকে ইন্সপায়ার করে অনেক। একটা পাবলিক পার্কের জন্য কোন জায়গাটাকে আপনি লাইফ লাইন বলবেন, ট্রিজ অর ফাউন্টেন? ট্রিজ। হ্যান্ড ড্রন স্কেচ অর 3D? স্কেচ এটা বলাই ভালো, আমি অনেক সেটাই। মানে আঁকতে চাই আর কি। রিস্টোরিং অ্যান ওল্ড হাউস অর বিল্ডিং আ নিউ স্কাইস্ক্রেপার? এটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে একটা তো আমার কাছে মনে হয় রিস্টোরিং ওল্ড হাউসেস ওর হেরিটেজ বিল্ডিংসগুলো, এগুলোর সাথে আমার ইন্ট্রোডাকশন অনেকের কাছে মনে হতে পারে যে বোধহয় রিসেন্টলি আমি যখন জেল প্রজেক্টে ইনভলভ হই 2017 সালে। আসলে না, আমি আমার হোম টাউন ময়মনসিংহ, আমি তো ময়মনসিংহে প্রচুর পুরনো বাড়ি, ব্রিটিশ পিরিয়ড আর আর্লিয়ার বলবো না, ব্রিটিশ পিরিয়ডে। তো এবং আমার অনেকগুলা জায়গায় আমার স্কুলটাও ব্রিটিশ আমলের, 1853-তে আমাদের স্কুলটা হয়। তো আমরা আসলে এই যে পুরোনো বিল্ডিংগুলো, তারপরে এখানে একটা আছে যে ব্রহ্মপুত্রের পাড়ে আলেকজান্ডার ক্যাসেল, এই বিল্ডিংগুলো আমরা এখন তো একভাবে দেখি, তখন আমার মনে হচ্ছিল যে আমরা তো আসলে এইগুলোর মধ্যেই পড়তেছি, থাকতেছি, আড্ডা দিচ্ছি, খুবই সহজ কোনো একটা সহজ ছিল আর কি। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় বিহাইন্ডে আমার মাথায় রয়ে গেছে আসলে। তো এখনও আমি যখন দেখি যে কোনো একটা স্কোপ, কোনো একটা মানে এই রিলেটেড কাজের, যেটাতে আসলে আমরা তো থাকে না যে আমি মানে দায়বদ্ধতা থেকেই আসলে ইনভলভ হতে চাই আর কি। এবং আমার মাঝখানে কথা হচ্ছিল একজনের সাথে, সে বললো যে তার আসলে দাদা বাড়িটা ভেঙে ফেলতে হয় ওই এক্সপার্টিস কারণ না পেয়ে আর কি, যে আসলে এই যে কাঠ, তারপরে চুনসুরকির যে কাজগুলো ছিল টালি দিয়ে করা, তো ওই কাজটার আসলে কোনো এক্সপার্ট না পেয়ে তারা পুরো বাড়িটাই ডেমোলিশ করে ফেলে। তো আমার কাছে মনে হচ্ছে এরকম যদি স্কোপ থাকে, আমি আসলে মানে কি বলবো, আমাদের তো মানে আমাদের কোনো পরামর্শক তো চাই না মানে সেটার জন্য কোনো কিছু, বরং উল্টা আমরা যদি আসলে মানে আমাদের যে এক্সপার্টিস একটা টিম ওয়ার্ক আমরা ডেভেলপ করতে পেরেছি আর কি ইতিমধ্যে, তো তাদেরকে নিয়ে আমরা হয়তো ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো আর কি, সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক। ওকে, ফর্ম আর্কিটেক্টকে ডিফাইন করার জন্য আপনি কোনটাকে বলবেন, কার্ভি ফর্ম অর শার্প লাইন্স? কার্ভি ফর্ম নিয়ে আমি আসলে বেশি খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু শার্প লাইন দিয়েও কিন্তু অর্গানিক এবং এর কাজ হয় আর কি, আমার কাছে মনে হচ্ছে। যেমন আমরা চার্লস কোরিয়ার কাজ যদি দেখি, এটা কিন্তু খুবই অর্গানিক আমরা বলি আর কি কাজটা, কিন্তু দেখুন অলওয়েজই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উনি শার্প লাইন দিয়েই করেছেন। রাইট, শার্প লাইন একটা মানে হিউম্যান মানে আমরা যখন মানে পুরোনো কোনো একটা স্থাপনায় আমরা যদি মানে স্থাপনা না, আমরা যদি কোনো একটা আর্কিওলজিক্যাল এতেও দেখি যে আসলে হিউম্যান যখন ইন্টারভেন করছে, ওখানে কিন্তু 90 ডিগ্রি কিন্তু মানে মানে মানুষ ছাড়া কিন্তু কোনোভাবে হয়নি আর কি। আপনাদের যে হোলসিম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড উইন করেছেন, সেখানে কি ছিল, সোল, স্টুডিও টিম অর টিম ব্রেনস্টর্মিং? এটা বলবো যে আসলে আমরা যখন এটা ইনিশিয়ালি কম্পিটিশন উইনিং একটা প্রজেক্ট, তো আমরা জানেন যে আসলে উইনিং আইডিয়ার ক্ষেত্রে আসলে মানে এফোর্টটা সোলো না, বাট একটা আইডিয়ার একটা সোলোনেস লাগে, ঠিক আছে? তো আইডিয়েশনের জায়গাটা, এবং সেটা পুরো টিমকে বিলিভ করতে হয়, এটা থেকে স্পিরিটেড থাকতে, মোটিভেটেড থাকতে, ওইটাকে ফার্দার আগায় নিয়ে যাওয়ার, ওইটার মধ্যে ফার্দার কিছু ভ্যালু অ্যাড করার। তো আমার কাছে মনে হয় যে আমাদের টিমের ওই ব্যাপারটা ছিল। আমরা যদি 17 টিম নিয়েও যদি আমি এখন চিন্তা করি, বলতেছি আমি যে মানে মোটিভেশনের একদম পিকে ছিলাম। ওকে, ঠিক আছে, আমার টিম অনেক মোটিভেটেড, তারা ভয় করবে যারা এখন আছে, কিন্তু ওই সময়টা যে আমরা আসলেই মানে ভালো কিছু করতে যাচ্ছিলাম, এবং আমরা জানি যে এই প্রজেক্টটা আমাদের সিটির জন্য, আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, মানে সিরিয়াস এফোর্ট আমরা করেছি এই প্রজেক্টে। একটা বিল্ডিংকে আপনার কখন সব থেকে বেশি সুন্দর লাগে, রেইনি সিজনে নাকি উইন্টারে? রেইনি। আপনি কোনটা প্রেফার করেন যখন আপনি ফ্রি থাকেন, স্মল টি স্টল নাকি গ্র্যান্ড লাইব্রেরি? না, আমার মনে হয় টি স্টল হবে, টি স্টল না হলেও ছোট আড্ডা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য।